আমি কি বোঝাতে পারছি? এক একটা পলিসি তো অনেকগুলো আমরা দেখছি না গতকাল। এই যে আমরা প্রেজেন্টেশন দেখলাম, তো পলিসি দেখছি কিনা? এই যে পলিসি দেখছেন, এনটিভিকিউএফ, কিউএস, সিবিটিএন এ, জি স্যার। এই যে এক্সচেঞ্জ রোল অফ ইন্ডাস্ট্রি, সবই তো আছে এখানে, দেখছেন? তাহলে হিসেবে উত্তর সবগুলাই হওয়ার কথা ছিল। কিন্তু এখানে একটা বিষয় খুব সুন্দর করে বলে দিচ্ছে, দেখেন, দ্য কোয়ালিটি অফ ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। ট্রেনিং এবং অ্যাসেসমেন্টের মধ্যে কোয়ালিটি কোন বিষয়টাকে ইনশিওর করতেছে, সেটা হলো কোয়ালিটি এসুরেন্স সিস্টেম। ঠিক আছে? আর কি কোনো প্রশ্ন আপনাদের কমনের মধ্যে আছে? পারবেন না? আজকের ক্লাসটা শেষ করলে অনেক কিছু পারবে। আচ্ছা, আমরা চলে এসেছি মেন ক্লাসে। দেখা যায় আমার প্রেজেন্টেশন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসটা একটু রিভিউ করি, হ্যাঁ, হালকা করে একটু সংক্ষেপে একটু রিভিউ করি। আমরা গতকাল কি পড়ছিলাম? সেটা হচ্ছে লার্নিং স্টাইল পড়ছিলাম। এই লার্নিং স্টাইল পড়ছিলাম। লার্নিং স্টাইল হলো 4 ধরনের। একটা হলো ভিজুয়াল, একটা হচ্ছে অডিওটরি, একটা হচ্ছে রিড গাইড, আর একটা হচ্ছে কাইনেস্থেটিক। ভিজুয়াল কোনটা? যে দেখে শিখতেছে, এটা হচ্ছে ভিজুয়াল। অডিওটরি কোনটা? যে শুনে শেখে, এটা অডিওটরি। রিডেড কোনটা? যে লেখে এবং পড়ে শেখে, এটা রিড গাইড। আর কাইনেস্থেটিক কোনটা? যেটা হ্যান্ডস অন ট্রেনিং, হ্যান্ডস অন রাইটিং, অর্থাৎ কাজ করার মাধ্যমে শিখতেছে, প্র্যাকটিস, প্র্যাকটিসের মাধ্যমে শিখতেছে। এইটা হলো কাইনেস্থেটিক। এরপরে আমরা এটা টিভিক্রম দেখছি, এটা দেখছি এনটিভিকিউএফ। আমরা এই কম্পিটেন্সিটা দেখছিলাম। কম্পিটেন্সিতে কি? নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডকে, নলেজ, স্কিল, অ্যাটিটিউড এখানে মেজারেবল এবং অবজারেবল করা যাবে, সেটাই হলো কম্পিটেন্সি। এর কি ফিচার কটা? 4টা। 1 নাম্বার কি ফিচার হলো কি? বিং এবল টু ডু দ্য জব, কাজটা করতে পারা। তারপরে 2 নাম্বার হলো কি? নোয়িং হাউ এন্ড হোয়াই থিংস আর ডান, কাজটা কেন এবং কিভাবে তা করতে পারা। ঠিক আছে? তারপরে কি? নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, যদি কাজটা মাঝখানে ভুল হয় সেটা যেন ওভারকাম করতে পারি, সেটা করতে পারা। তারপরে 4 নম্বরে কি? হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু দ্য জব প্রপারলি এন্ড সেফলি, কাজটা সঠিকভাবে এবং নিরাপদে করতে পারা। এটা হলো, এই 4টা হলো কি কি ফিচার অফ কম্পিটেন্সি। এই কি ফিচার অফ কম্পিটেন্সির সাথে ডাইমেনশনের মিল আছে। এই কি? বিং এবল টু দ্য জব, টাস্ক স্কিল। টাস্ক স্কিল কি? কাজটা করতে পারা টাস্ক স্কিল। আর বিং এবল টু দ্য জব মানে কাজ, টাস্ক স্কিল। তারপরে কি? টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, একই সাথে বিভিন্ন কাজ করা। এই নোয়িং হাউ এন্ড হোয়াই থিংস আর ডান, কাজটা কেন এবং কিভাবে করবে সেটা করতে পারা। এটা হলো কি? টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে পড়ে। তারপরে কি? যদি আমরা কাজটা ভুলে যাই, মাঝখানে যদি কোনো ব্রেকডাউন ঘটে, ইরেগুলারিটিস, ব্রেকডাউন, ইমপারফেকশন, যদি কোনো সমস্যা ঘটে, দুর্ঘটনা ঘটে, সেটাও যেন আমরা করতে পারি, সেইটা হলো কি? টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে? তারপরে কোনটা আছে? জব বাই রোল এনভায়রনমেন্ট স্কিল, যে কোনো সিচুয়েশনে কাজটা করতে পারা। এটা হলো, এবং সঠিক এবং নিরাপদভাবে কাজটা করতে পারে। ঠিক আছে? এই কি ফিচার অফ 4টা যদি মনে রাখতে পারেন, তাহলে ডাইমেনশন 4টাও কি হবে? ইজি হয়ে যাবে। আজকে আমরা পড়বো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কি? এটা সংক্ষেপে বলা হয় সিএস। সিএসটাকে আমরা যদি একটু আমাদের মতন করে বলতে চাই, তাহলে বলতে গেলে বলার লাগে যে সিএস হলো একটা ধরনের সিলেবাস। ঠিক আছে? সিএস হলো সিলেবাস। এই সিরিজটা কারা তৈরি করছে, কেন কেন তৈরি করছে, এটা একটা বিষয়। এই সিরিজটা তৈরি করছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা তৈরি করছে ট্রেইনাররা, তাদের সুবিধার্থে এবং
লার্নারকে অথবা স্টুডেন্টকে ভালোভাবে শেখানোর জন্য এইটা সিএস তৈরি করছে তারা। এবং সেটা কি, এইটা তৈরি করছে আইএসসি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কাউন্সিল। কাউন্সিল তৈরি করছে কারিকুলাম ডকুমেন্ট, আর এই কারিকুলাম ডকুমেন্ট দেখে তৈরি হচ্ছে সিএস। এখন প্রশ্ন হলো যে স্যার এটা থেকে ওটা কেমনে কিভাবে তৈরি হলো। এখন আমরা একটু দেখি কারিকুলাম ডকুমেন্টের মধ্যে কি কি আছে। দেখেন, ডকুমেন্টের মধ্যে আছে দ্য নেম এন্ড নাম্বার অফ ইউনিট এর কম্পিটেন্সি। একটা ইউনিটের কম্পিটেন্সি নাম, নাম থাকবে, নাম্বার থাকবে, কয়টা মডিউল থাকবে সেটা লেখা থাকবে, তার ডেলিভারি আওয়ার লেখা থাকবে, এর জেনারেল ডিসক্রিপশন লেখা থাকবে। এরপরে কি থাকবে দেখেন, এনি প্রি রিকুইজিট নলেজ স্কিল রিলেশনশিপ টু দ্য ইন্ডাস্ট্রি কমপ্লেক্স, ইন্ডাস্ট্রির সাথে নলেজ এবং স্কিল যে সম্পর্কটা আছে সেটা লেখা থাকবে। এ সামারি অফ কন্টেন্ট, কন্টেন্টের সামারি লেখা থাকবে। এ সামারি অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের সামারি লেখা থাকবে। তারপরে কি থাকবে, এ ডিটেল ডিসক্রিপশন অফ লার্নিং আইটেম, লার্নিং আইটেমের ডিটেল ডিসক্রিপশন থাকবে। তারপরে কি থাকবে, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থাকবে এবং ট্রেনিং মেথোডোলজি থাকবে। এবং এই যে বিষয়গুলা যদি সামারি অফ কন্টেন্ট, সামারি অফ অ্যাসেসমেন্ট লেখা থাকে, এই এই কারিকুলাম ডকুমেন্টটা যদি আমরা একজন স্টুডেন্টকে বা একজন লার্নারকে কেন্দ্রিত করে যদি আমরা দেই, দিয়ে বলি যে তুমি তো দেখে দেখে পড়বে, ও কি পারবে, ও কিছু বুঝবে, বলেন তো। যদি আপনাদেরকে যদি আমরা এই যে আপনার সিবিটি লেভেল 4 করতেছেন, এখন 11টা সিবিএলএম না, এই 11টা সিবিএলএম নাম যদি আপনাদের শুরু দিয়ে দিই, আপনার নাম দেখে কিছু বোঝা যাবে, বলেন তো, কিছু বুঝতে পারবেন। এই প্রেজেন্টেশনটা দেখেও কিন্তু আপনারা অনেক কিছু বুঝতেছেন, অনেক কিছু কিন্তু বুঝতেছেন না। এই প্রেজেন্টেশনটা শেষ হয়ে যখন আমরা সিজিএলএম এর মধ্যে ঢুকে যাব, তখন কিন্তু অনেক কিছু বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি বোঝাতে পারছি? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি। একটু রেসপন্স। বাকিরা মনে হয় বোঝে নাই। সবাই কি বুঝতে পারছি? স্যার 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 সাউন্ড করে স্যার, শব্দ আসে স্যার আলাদা। তাতে কি বোঝা যাচ্ছে না, সমস্যা হচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার কম শোনা যাচ্ছে সাউন্ড। আজকেও কম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কম বলতে কালকে স্যার সুন্দর শুনছি, ভয়েসটা আজকে কম ঠিকঠাক শোনা ডেলিভার যাচ্ছে। হচ্ছে, বাট আশেপাশে প্রচুর নয়েজ আসছে। এটা হচ্ছে কি, এটা নয়েজ আসার কারণটা কি, এটা হলো হেডফোন, তো যার কারণে সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, হেডফোনের কারণে আমি যখন কথা বলতেছি তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে না, তাই না? কিন্তু আমি যখন থামে যাচ্ছি তখন কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আর ম্যাডামরা কিছু বলেন, আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার। স্যার আস্তে শোনা যায়, আস্তে শোনা যায় স্যার, সাউন্ড আস্তে শোনা যায়। সবাই কি আসতে শুনতে পারতেছে? জি স্যার, জি। ঠিক আছে স্যার, সমস্যা নাই। আজকে না, আজকে আমার কাছে সাউন্ডটা ঠিক লাগতেছে। আজকে তো সাউন্ড গতকালকে থেকে ক্লিয়ার। কেন হচ্ছে ম্যাডামের কাছে কম শোনা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। জেলেনা ম্যাডাম, আপনি একটু ভলিউম কি কমানো আছে কিনা কোনো কারণে আপনার ফোনে একটু চেক করবেন, কেননা কালকে থেকে আজকে অনেকটা ক্লিয়ার এবং একটু লাউডলি শোনা যাচ্ছে। জি স্যার, সব ক্লিয়ার আছে, তবে কালকে ভালো শুনছি। আপনি এখন কথা বললেন না, এটা সুন্দর শুনতে পারছি, কিন্তু ওই স্যারের কথা একটু আমি আস্তে শুনতে পারি। আচ্ছা, আশা স্যার করা যায় এটার। আমরা তো এমনিতেই একটু কম বুঝি, হ্যাঁ, নতুন, কিছুই বুঝতেছি না প্রথম প্রথম। আর এই যে সাদা স্যারের কণ্ঠ কিন্তু পুরা ক্লিয়ার আসতেছে, আর আমাদের কথা, সবার কথাই ক্লিয়ার আসতেছে। স্যার আপনার কথা কেন জানি একটু কম শুনি, নাকি আমাদেরই সমস্যা, নাকি বুঝতেছি না না কিছু না, স্যার। আপনাদের সমস্যা না, সমস্যাটা মূলত আমার আসলে আমি হেডফোন লাগাইছি তো, আসলে এমনি হেডফোন ছাড়া কথা দিয়ে আপনারা কনফিডেন্ট হয়েছেন তো সবাই, তাই না? এই যে আপনারা অ্যাসেসমেন্ট দিলেন, অ্যাসেসমেন্ট দিয়ে এখানে কনফিডেন্ট হলেন, এইটা হলো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এখন দেখেন, আপনি কি অ্যাসেসমেন্ট করলেন, আপনি কনফিডেন্ট হলেন, এখন আপনি তো করছেন মূলত জব করার জন্য, তাই না? কোনো সেক্টর ইন্ডাস্ট্রিতে গিয়ে জব করবেন। যখন আপনি ওই কাজটাই আপনি যখন ইন্ডাস্ট্রিতে গিয়ে করবেন, তখন হবে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর যদি আপনি এক্সপিরিয়েন্স সেন্টারে করেন তাহলে সেটা এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া। আমার কথা এবার ক্লিয়ার বুঝতে পারছেন?
স্যার এই পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, এটা যদি আরেকটু পারফরমেন্স ক্লিয়ার করতেন। ক্রাইটেরিয়া হলো, আপনি পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো, দেখেন আপনারা ধরেন যে যে অকুপেশনে আপনারা তো বিভিন্ন ট্রেনিং সেন্টারে কাজ করতেছেন না, এখন ট্রেনিং সেন্টারে তো কাজ করতেছেন, এই যে ট্রেনিং সেন্টারে আপনারা কাজ করতেছেন এইটাই হলো কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর যখন আপনি অ্যাসেসমেন্ট দিয়েছেন, অ্যাসেসমেন্ট যখন আপনি দিয়েছেন দিয়ে কমপ্লিট হয়েছেন তখন হলো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। যখন আপনি ওই অকুপেশন নিয়ে আপনি যখন ইন্ডাস্ট্রি দিকে আপনার পারফরমেন্স দেখাবেন, কাজ করবেন, তখন হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া। সবাই ক্লিয়ার এখন বিষয়টা? জি স্যার। হৃদয় হাসান স্যার কি দেখতে পাচ্ছেন না প্রেজেন্টেশন? স্যার এখন আসছে। এখানে খুবই এই দুইটা বিষয় সিএস এর মধ্যে, যেটা কম্পিটিটিভ স্ট্যান্ডার্ড এবং কারিকুলাম ডকুমেন্ট, কারিকুলাম ডকুমেন্টের মধ্যে কি কি বিষয় ইনক্লুড আছে আর সিএস এর মধ্যে কি কি বিষয় ইনক্লুড আছে খুব ভালো করে সতর্কতার সহিত ভালো করে পড়বেন, ঠিক আছে? এই পরীক্ষাটা খুব গোলমাল হয়। স্যার স্ক্রিন চলে গেছে এখন। এখন দেখা যায়, দেখেন তো। যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এটা তাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হচ্ছে। জি না স্যার, আমারও দেখা যাচ্ছে না স্যার। আমারটা স্যার আছে। দেখা যাচ্ছে, স্যার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ এখন আসছে। এই যে দেখেন, হোয়াট ইজ দ্য রিলেশন between assessment criteria and performance criteria? Performance criteria is more of a competency-based training and assessment terminology and comes from the industry competency standard. And assessment by performance criteria is specific the performance that must be demonstrated. অর্থাৎ অ্যাসেসমেন্ট এবং পারফরমেন্স ক্রাইটেরিয়াটা স্পেসিফিক ভাবে আপনি কোথায় পারফর্ম করতেছেন, এই যে পারফরমেন্স দ্যাট মাস্ট বি ডেমনস্ট্রেটেড, আপনি কোথায় রোল প্লেটা করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। যদি আপনি অ্যাসেসমেন্ট সেন্টারে করেন তাহলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, যদি আপনি ইন্ডাস্ট্রিতে করেন তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া। বাই দ্য লার্নার ইন অর্ডার ফর দ্য লার্নিং আউটকাম টু বি দ্য এসিভ, আপনি সেখান থেকে কতটুকু এসিভ করলেন এটার উপর ডিপেন্ড করতেছি। বুঝতে পারছি? সবাই বিষয়টা কি ক্লিয়ার? স্যার স্ক্রিন দেখা যায় না স্যার স্যার, জি, এক পেজ পর পর আটকে আটকে আসে স্যার। এখন দেখা যায় না? জি স্যার, জি স্যার। আপনাদের মোবাইল মনে হয় একটু স্লো, যার কারণে স্যার আমরা তো পিসি দেখতেছি স্যার, পিসিতে মোবাইল স্যার, পিসিতে। আপনার কথা শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি জি স্যার। স্যার। এই ছবিটা আপনাদের গ্রুপে দেওয়া হয়েছিল, সবাই দেখছিলেন? জি স্যার। আপনি কি দেখা যায় দেখেন তো ভালো করে দুইটা ছবির মধ্যে। স্যার এইখানে বিভিন্ন বিষয় ফুটে উঠেছে এই ছবিটার মাধ্যমে। সেটা হচ্ছে যে এখানে সহযোগিতাপূর্ণ মনোভাবের একটা উদাহরণ দেয়া হয়েছে। তারপরে হচ্ছে বৈষম্যতা তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে আহ আচ্ছা আমি বলি, আরো শুনুন। অনেক বিষয় আছে আর কি। এই ছবিটাতে
এই ডান পাশে যে ছবিটা আছে, ডান পাশে যে ছবিটা আছে, এটাই করা হচ্ছে সমতা করা হয়েছে, সমতা। সমতা করা হয়েছে। আর এই বাম পাশে যে ছবিটা আছে, এটা কি করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। অর্থাৎ আমরা যদি একটু সহজ করে বলতে চাই, এই বাম পাশের ছবিটাতে তেলীয় মাথার তেল দিচ্ছে, বুঝতে পারছেন, সহজ কথা। আর এটাতে হচ্ছে কি হয়েছে, সমতা অর্জন করছে। স্যার এসএমএস করছে, কারে আমার লিড নিয়ে না, স্যার যে দেখতে পাচ্ছি না, স্যারে মানে sorry। আচ্ছা, বুঝতে পারছেন আমি কি বলছি? ডান পাশের ছবিটাতে সমতা করা হয়েছে, আর বাম পাশেরটাতে বৈষম্য করা হয়েছে। দেখেন, আমরা কি চাই? আমরা সমাজে এই ডান পাশে যে ছবিটা আছে এটাই চাই হোক, তাই না? জি যার স্যার, জি। যতটুকু নাই, যতটুকু দরকার তাকে ততটুকু দেই। দেখেন এখানে খেলা দেখতেছি, ইনি কিন্তু খেলা দেখতেই পাইতেছে না। বাম পাশের ছবিতে দেখেন, বাম পাশের ছবিতে একজন খেলা দেখতেই পাইতেছে না। এনারা দিছে যার যার দরকার, সবাইকে সমান অর্জন সমান ভাবে দিচ্ছে, কিন্তু সমান ভাবে দেওয়ার পরও যার আছে সে তো উপরেই আছে, যার নাই তো একবার নাই, সে দেখাই দিচ্ছে। কিন্তু আবার ডান পাশের ছবিটা দেখেন, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই দিচ্ছে, তাতে কি হয়েছে, সমতা অর্জন হয়েছে না? এইটাকে বলা হয়, এই ডান পাশের ছবিটাকে বলা হইতেছে ইকুইটি, আর বাম পাশেরটাকে বলা হয় ইকুইলিটি। কথা কি বুঝতে পারছি? ডান পাশেরটাকে বলা হচ্ছে ইকুইটি, আর বাম পাশেরটাকে বলা হয় ইকুইলিটি। এইটার বলার উদ্দেশ্য হলো, কালকে আমি একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম, ভালো করে মনে করেন, যে ত্রিভক 1 এবং ত্রিভক 2, ত্রিভক 1 এবং ত্রিভক 2 তো কাদের জন্য? এটা যারা লেখাপড়া কম, যাদের লেখাপড়া নাই, অক্ষর জ্ঞান কম, যারা কিনা মেট্রিকে পাস করতে পারেনি, তাদের জন্য। আবার এখানে একটা বিষয় দেখেন, আমি বলছিলাম যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, হতদরিদ্র, সমাজের হতদরিদ্র, যারা প্রতিবন্ধী, ঠিক আছে, চর অঞ্চলের লোক, দুর্গম পাহাড়ি অঞ্চলের লোক, তাদেরকে কি যদি আমরা একটু সুবিধা বেশি দিই বা রিজনেবল করি, একটু সুবিধা বেশি দিই, তাহলে কি তারা আমাদের সাথে সার্ভাইভ করতে পারবে, যুদ্ধ করে টিকে থাকতে পারবে, কর্মসংস্থানে কি ভালোভাবে জবের সেক্টরে ঢুকতে পারবে? আমাকে তারা পাবে। দেখেন, একটা আমরা অ্যাসেসমেন্ট সেন্টারে একটা ছেলে যতটুকু এফোর্ট দিয়ে একটা কাজ করতে পারে, একটা মেয়ে কি তা পারে? কখনোই পারে না। একটা ছেলে যতটুকু এফোর্ট দিয়ে একটা কাজ করতে পারে, একটা মেয়ে ততটুকু পারে না। এই জন্য কি মেয়েদের ক্ষেত্রে একটু হলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বা একটু কনসিডার করা হয়, শুধু এই ইকুইটি মেনটেন করার জন্য। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন ইকুইটি পলিসি আছে, ইকুইটি পলিসি দেখেন, এই যে এক্সেস ফর আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপ, অর্থাৎ আন্ডার প্রিভিলেজ গ্রুপ অথবা আন্ডার রিপ্রেজেন্ট গ্রুপ, মানে হচ্ছে কি আমাদের হতদরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই ইকুইটি মেনটেন করতে হবে। এখন এখন এই যে আমি বলছিলাম, এখন এই ইকুইটির মধ্যে কারা কারা পড়বে বা কারা কারা এই সুবিধাটা পাবে, ঠিক আছে? কারা কারা পাবে দেখেন, এক নাম্বার আছে পিপল উইথ লো লেভেলস অফ এডুকেশন, যাদের লেখাপড়া কম, শিক্ষা জ্ঞান কম, তারা পাবে। তারপরে কি হবে, ওমেন পাবে, মহিলারা পাবে। তারপরে কি পাবে, পার্সন উইথ ডিসএবিলিটি বা স্পেশাল নিড, ডিসএবিলিটি কি প্রতিবন্ধী অথবা যাদের স্পেশাল নিড আছে, যারা প্রতিবন্ধী, তাদের জন্য। ওয়ার্কিং অ্যাডোলসেন্স মানে কি পক্ষঘাতগ্রস্ত ব্যক্তি। আবার কি দেখেন, পিপল অফ লেস ডেভেলপমেন্ট এরিয়া, অর্থাৎ দুর্গম পাহাড়ি অঞ্চলের লোকজন, ঠিক আছে, তারা এই সুবিধাটা পাবে। এর জন্য একটা পলিসি করা হয়েছে। এরপরে আসছে কি অ্যাপ্রেন্টিসশিপ। আমরা এই গতকাল আপনাদের অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে একটু বলেছিলাম, ধারণা দিয়েছিলাম। আর একটু ভালো করে দেখেন, একজন লার্নার শিখতেও পারবে এবং আয়ও করতে পারবে একই সময়ে। আমি কি বোঝাতে পারছি? সবাই কি এই অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই যে বিভিন্ন প্রজেক্টের আন্ডারে, অ্যাকসেপ্ট প্রজেক্ট বলেন, সিসেপ প্রজেক্ট বলেন, ডিসেপ প্রজেক্ট
বরং যত প্রজেক্টের আন্ডারে এই যে 3 মাস রেখে স্টুডেন্টদেরকে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, তাদেরকে কাজ শেখানো হবে এবং কোর্স শেষ করার পরে কমপ্লিট হলে একটা সম্মানীয় প্রদান করা হবে এবং কি তাকে জবেরও ব্যবস্থা করা হবে। এইটাই হলো অ্যাপ্রেন্টিসশিপ। আচ্ছা, এখানে আমরা যারা আছি ম্যাক্সিমামে তো ডিপ্লোমা করছি, তাই না? জি স্যার। আচ্ছা, আপনারা কি মনে করেন অ্যাপ্রেন্টিসশিপ আর ইন্টার্নশিপ একই জিনিস? অ্যাপ্রেন্টিসশিপ আর ইন্টার্নশিপ কি একই জিনিস? না স্যার, জি না। না। স্যার আলাদা। দুটোই আলাদা আলাদা জিনিস। আপনি ইন্টার্নশিপে কি হতে পারে, আপনি উপবৃত্তি পেতে পারেন, বাট আপনাকে টাকা দিবে, কত টাকা দিবে এটা আপনার সাথে কমিটমেন্ট চুক্তি করে না, ঠিক আছে? এখানে আবার আছে কি, এই যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এর কম্পোনেন্ট আছে 8টা কম্পোনেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এর 8টা কম্পোনেন্ট কি কি আছে? স্টার ট্রেনিং, স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ল, ক্রেডেনশিয়াল, ইনভেস্টমেন্ট ট্রেনিং, আর্ন এন্ড লার্ন, সুপারভাইজ ট্রেনিং, আর আছে কি অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট। 8টা। এবং এর ল গুলো আছে, কিছু আইন, অ্যাপ্রেন্টিসশিপ আইন আছে। তার লেন্থ অফ ট্রেনিং এর দৈর্ঘ্য কতটুকু হবে, কতদিন হবে ট্রেনিংটা, টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন কি ধরনের হবে সেটা থাকবে উল্লেখ করা। সুপারভাইশন অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ, সুপারভিশন থাকবে। অ্যাপ্রেন্টিসশিপ রেশিও অফ অ্যাপ্রেন্টিস টু দ্য রেগুলার ওয়ার্কার, মানে অ্যাপ্রেন্টিসশিপ যে থাকবে এবং একজন রেগুলার ওয়ার্কারের সাথে কতটুকু রেশিওতে হবে সেই রেশিওটাও বলা থাকবে। কতটুকু অনুপাতে পাবে, কি অনুপাতে সে টাকাটা পাবে, কতটুকু সম্মানী পাবে তার অনুপাতে রেশিওটাও বলা থাকবে। অ্যাপ্রেন্টিসশিপ সিলেকশন এন্ড রিকোয়ারমেন্টস প্রসিডিউর বলা থাকে। এই যে অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্টটা কার সাথে হবে, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এমসিকিউ আসে, ঠিক আছে? এমসিকিউ এটাতে খুবই আসে। দেখেন, apprenticeship is a training strategy that involves a written agreement, এটা একটা কি লিখিত চুক্তি। তারপরে কি কন্ট্রাক্ট বিটুইন দ্য অ্যাপ্রেন্টিসশিপ এন্ড দ্য এমপ্লয়ার এন্ড দ্য স্টেট, হয় এমপ্লয়ার মানে চাকরি দাতার সাথে কন্ট্রাক্ট করা হয় এবং দ্য স্টেট মানে কি সরকারের সাথে, ঠিক আছে? দ্য এগ্রিমেন্ট, দিস এগ্রিমেন্ট স্পেসিফিক দ্য লেন্থ অফ দ্য ট্রেনিং, এই ট্রেনিংটার যে স্পেসিফিক লেন্থ আছে, কতটুকু সময়টা, সেটা চুক্তি করা হয়। an outline of skills that trade to be learned, ঠিক আছে? আর কি the ways apprenticeship will receive, এই ওয়েস কথা হলো কি, পেমেন্ট করা আছে না, পেমেন্ট কথা আছে না, পেমেন্ট আপনার শুনছেন না, পেমেন্ট কথাটা আর এই ওয়েস কথাটা একই কথা, কথা কি বুঝছেন? এইখানে একটা এমসিকিউ আছে এই ওয়েস কথা দিয়ে, অনেকবার এমসিকিউ আসছে এই ওয়েস। আমি আপনাকে এমসিকিউটা দেখাই, এখানে দেব। সবাই আবার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার, জি স্যার, জি স্যার। আমার নেটের প্রবলেম ছিল। এই যে দেখেন, এই যে হোয়াট ইজ ইনক্লুড ইজ অ্যান অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট, অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্টের মধ্যে কোনটা কোনটা ইনক্লুড, দেখেন দ্য লিস্ট অফ থিওরিটিক্যাল টপিকস টু বি স্ট্রাইক, the ways and the apprenticeship will receive, the number of the apprenticeship the employer can hire, the government subscribe for the apprenticeship program। তাহলে উত্তর হবে কোনটা, এই যে 2 নাম্বারটা। এই এমসিকিউটা অনেকবার আসছে, বুঝতে পারছেন? এমসিকিউটা অনেকবার আসছে। যেই এমসিকিউ গুলোর কথা আপনাদেরকে বলা হচ্ছে বা শর্ট প্রশ্ন বলা হচ্ছে, টপিক গুলা অন্তপক্ষে আপনার সিভিলের মধ্যে সঙ্গে সঙ্গে লিখতে পারলে ভালো হতো খাতার মধ্যে, ঠিক আছে? খুব ভালো করে লিখে রাখবেন বা নোট করে রাখবেন। আমি যদিও আপনাদের সিভিলের মধ্যে দাগাই দিব, তারপরে নোট ডাউন করে রাখেন ভালোভাবে, হ্যাঁ? এই প্রশ্নগুলা কিন্তু খুব ক্রিটিক্যাল। দেখেন, প্রশ্নটা কিন্তু খুবই ইজি কিন্তু একটু ক্রিটিক্যাল। আপনাদের সিভিলিয়াম যখন দেখাবো না, এই যে সিভিলিয়াম দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। সবাই দেখতে পাচ্ছেন? 32 নম্বর পেজে দেখেন, এই যে অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট, দেখেন অ্যাপ্রেন্টিসশিপ ইজ এ ট্রেনিং স্ট্র্যাটেজি দ্যাট ইনভলভস এ রিটেন এগ্রিমেন্ট, এটা একটা রিটেন লিখিত চুক্তিপত্র,
contract between the apprenticeship, the employer and the state, সরকারের সাথে অথবা কি চাকরিদাতার সাথে একটা কি চুক্তি করা হয়। This agreement, the length of the training, the related school requirements and the outline of skill, এই যে দেখেন কথাটা দেখছেন, এই যে the ways the apprenticeship will be, দেখছেন কথা তুমি কোথায় আছে লিখে, দেখছেন the ways apprenticeship will be, বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা একজন বলেন তো স্ক্রিনে কি দেখা যায়, একজন পড়েন। একজন পড়েন। RPL is the process of awarding credits for competencies achieved outside of formal accredited learning. It gives credit for competencies gained through previous learning, other training, work, or life experience as part of skill assessment. The certification under RPL carries same status of the certificate gained by formal training. আচ্ছা আরপিএল সম্পর্কে আমরা তো জানি, তারপর একটু ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দেই। আরপিএল হলো কি রিকগনিশন অফ প্রায়র লার্নিং, পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি। যারা কিনা কাজ জানে সার্টিফিকেট নাই তাদের জন্য, যে উনি 3 দিন এসে কাজ করবে, ঠিক আছে, প্র্যাকটিস করবে, সেই জবের উপরে প্র্যাকটিস করার পরে তারপরে অ্যাসেসমেন্টে বসবে, সেখান থেকে সে কাজটা কমপ্লিট করতে পারলে তাকে কমপ্লেন করে একটা সার্টিফিকেট বা একটা সনদ দেওয়া হবে। এটা তো আরপিএল। আমরা আরপিএল সম্পর্কে খুবই ভালোভাবে জানি সবাই, তাই এটার বেশি কিছু বললাম না। এখানে আরপিএল এর কিছু বেনিফিট আছে, বেনিফিটটাও আসে পরীক্ষা অনেক সময়। দেখেন স্টুডেন্ট ক্যান ফিনিশ দেয়ার কোর্স আর্লিয়ার, তাড়াতাড়ি কোর্সটা শেষ করতে পারতেছে আরপিএল করলে। কারণ দেখেন আমরা চাকরির পাশাপাশি যদি আপনার এই সিভিতে লেভেল 4 যদি বলতো যে আপনার অনলাইন কোনো ক্লাসের সিস্টেম নাই, অফলাইনে, আমরা কয়জন করতে পারতাম? সম্ভব? এটা সম্ভব ছিল না। এই যে আমরা আরপিএল এ যে কাজগুলো করছি, সবাই যদি স্কিল অকুপেশনে যে স্কিল কমপ্লিট হয়েছি বা কাজগুলো শিখছি বা সার্টিফিকেট পাইছি, তো এটা একটা আমরা খুব দ্রুত পাইছি। এটা একটা স্টাডি লোডস অ্যান্ড কোয়ার্টার রিডিউস, পড়াশোনার চাপটাও কম ছিল না এবং কস্ট খরচটাও কম। দ্য স্টুডেন্ট ক্যান টেক অ্যান এডিশনাল স্টাডি লার্নিং টু এ সেকেন্ড কোয়ালিফিকেশন। আমরা তো এখানে যারা আছি তারা কম বেশি সবাই ডিপ্লোমা করা, বিএসসি করা, হায়ার এডুকেশন। তারপরেও আপনারা এই অকুপেশনের উপরে আপনার ডিপ্লোমা করার পর আপনি লেভেল 6 করলে তবে ডিপ্লোমার সমমান হবেন। তা আপনি ডিপ্লোমা তো করাই, তারপরেও আপনি কেন এই আরপিএল মোডে গিয়ে এই লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করতে গেলেন? কারণ এটা কি একটা হচ্ছে স্টুডেন্ট ক্যান টেক অ্যান এডিশনাল স্টাডি লিডিং টু এ সেকেন্ড কোয়ালিফিকেশন। এটা একটা আপনার একটা অর্জন, ঠিক আছে। তারপরে কি হচ্ছে ক্যান ইফেক্টিভলি টার্গেট ট্রেনিং রিকোয়ারমেন্ট, এটা আপনি মনে করেন 2 দিন বা 3 দিনের মধ্যে আপনি টার্গেট এটা শেষ করতে পারতেছেন। তারপরে অ্যাভয়েড ডুপ্লিকেশন অফ ট্রেনিং, ঠিক আছে, ডুপ্লিকেশনের কোনো সিস্টেম নেই, অ্যাভয়েড করে যাবে এখানে। তারপরে হায়ার কোয়ালিফিকেশন অফ পিপল হু মে নট অ্যাক্সেস ফর ফার্দার ট্রেনিং এবং ক্রিয়েট এ লার্নিং কালচার by valuing and recognizing learning that has occurred in the workplace, ঠিক আছে। এটা হচ্ছে বেনিফিট বললাম। এরপর আছে স্কিল পোর্টাল। আমরা টিভেট সেক্রেটারিতে আমি বলছিলাম কালকে স্কিল এই পোর্টাল সম্পর্কে আমরা একটু বলি। আর একটু স্কিল পোর্টালটা মূলত হচ্ছে এটা করার উদ্দেশ্য হলো যেন আমরা এখান থেকে যে অকুপেশনে যখন যে অ্যাসেসরের প্রয়োজন, যখন যে ট্রেনিংয়ের প্রয়োজন, যেন আমরা এই ওয়েবসাইটে গিয়ে এই পোর্টালে গিয়ে খুব ইজিলি ভাবে দেখতে পারি। এটা কয়টা মানে স্কিল কয়টা আছে, হাউ মেনি টাইপস অফ স্কিল, কোলাবোরেটিভ স্কিল, প্ল্যানের যে টাইপ আছে, কয়টা স্কিল টাইপ আছে, সেটা 4টা। টাইম ম্যানেজমেন্ট স্কিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, আর আছে রিসোর্স অ্যালোকেশন স্কিল, আর আছে রিসার্চ স্কিল, এই 4টা। এরপরে এখানে আসেন কি পয়েন্ট অফ টাইম ম্যানেজমেন্ট স্কিলের কি পয়েন্ট গুলো কি কি আছে। এবিলিটি টু টাইম
এবিলিটি টু মিট টাইম বেস রিকোয়ারমেন্টস অ্যান্ড ডেডলাইন, টাইম বেস রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেডলাইন থাকবে। আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাই অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক, ইউজ টাইম ইফেক্টিভলি, allocate appropriate amount of time to complete the work, complete tasks assigned to the within agreed timeline. আরেকটা প্রশ্ন এখানে আছে, ইম্পর্টেন্স অফ কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম ইন টিভেট সেক্টর। এই টিভেট সেক্টরের ইম্পর্টেন্স বিষয়গুলো কি কি, এই কোয়ালিটি অ্যাসুরেন্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, সেটাতে স্ট্যান্ডার্ডাইজেশন থাকতে হবে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হতে হবে, ইন্ডাস্ট্রি রিলেভেন্স হতে হবে, আর ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন হতে হবে। আন্তর্জাতিক মানের সার্টিফিকেট মানে রিকগনাইজেশন স্বীকৃতি থাকতে হবে, ইন্ডাস্ট্রির সাথে রিলেভেন্স মানে ইন্ডাস্ট্রি সমন্বয় থাকতে হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে মিল থাকতে হবে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট থাকতে হবে, আর কি স্ট্যান্ডার্ডাইজেশন অবশ্যই থাকতে হবে। এই ছিল আমাদের 1 নাম্বার সিবিএলএম এর কিছু সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা সিবিএলএমটা বাইর করবো সবাই। যাদের কাছে সিবিএলএম প্রিন্ট করা আছে সবাই সিবিএলএম বাইর করব, না হলো আপনাদের নিজ নিজ মোবাইলে আপনারা সফট কপিটা একটু বাইর করবেন। কি কি বিষয় আপনাদের পড়তে হবে আমি এখানে দাগাই দিতেছি। এই টিভেট রিফর্ম এজেন্ডা, কি কি এজেন্ডা আছে, মডিফাইড টিভেট রেগুলেশন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফর এনটিভিকিউএস, এটা ডাইরেক্ট লিখতে পারেন এই যে এনটিভিকিউএস। তারপরে টিভেট কিউএস সিস্টেম, টিভেট ডাটা সিস্টেম, তারপর হচ্ছে এই যে আরপিএল, ঠিক আছে, তারপর হচ্ছে নিউ ড্রিভেন কোর্স, ঠিক আছে, তারপর হচ্ছে নিউ ট্রেনিং প্রোগ্রাম ফর টিভেট টিচার্স অ্যান্ড প্রিন্সিপাল, enhance working learning including apprenticeship, অর্থাৎ শুধু অ্যাপ্রেন্টিসশিপ কথাটা লেখা মনে রাখলেও হবে, ঠিক আছে। স্যার একটু উপরে স্ক্রল করা যাবে? হ্যাঁ, আমি ঠিক যতটুকু দাগাইছি ঠিক ততটুকু সেভাবেই পড়বেন, তাইলে খুব ইজিলি ভাবে মনে রাখতে পারবেন, পুরো লাইন পড়ার দরকার নাই। তাহলে টিভেটের যে এজেন্ডা গুলো আছে, টিভেট সেক্টরের যে এজেন্ডা গুলো, কি কি এজেন্ডা আছে, মডিফাইড টিভেট রেগুলেশন, তারপরে কি এনএসডিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এইভাবে সংক্ষেপে পড়বেন এনএসডিপি। স্যার এটা কত নম্বর পেজ স্যার? প্রথম পেজ এনএসডি, তারপরে ঠিক আছে। এটা পেজ নাম্বার 6। সবাই পাইছি? জি স্যার। এবার আসেন পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7 এ এই যে মেইন ফিচার অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির মধ্যে যেগুলো কি কি, এই যে টুকরোগুলো এনটিভিকিউএস, সিবিটি অ্যান্ড এ, কিউএএস, strength role of industry sector in development, skill development, competent and certified instructor and trainer, effective and flexible instruction management, strength apprenticeship, ঠিক আছে। তারপর আছে আরপিএল, এই শুধু আরপিএল এতটুকু বললে হবে। তারপরে কি অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজ গ্রুপ, এগুলো লেবার মার্কেট ইনফরমেশন, এইটুকু। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আমি ইন্টারেক্ট করি, এই যে বিষয়গুলো আমি দাগাই দিতেছি, এই বিষয়গুলো আপনাদের দাগাই দেওয়া হইতেছে, এই বিষয়গুলোর মধ্যে যদি কেউ কোনো টপিক বুঝতে সমস্যা হয় বা না বুঝে থাকেন তাহলে কাইন্ডলি আমরা একটু বল